তো ম্যাডাম আজকে লাইভে এসেছিল, অনেকেই দেখেছো। ব্যাপারটা কি কি বুঝলে ম্যাডামের লাইভ থেকে? আমি যেটা বুঝলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। ম্যাডাম মৈত্রী বন্ধন করতে চাইছে। আমাদের এদিকে জিপসি দিদি আর এইদিকে কিমা দিদি, এদের দুজনের মধ্যে মৈত্রী বন্ধন স্থাপন করার কথা বলছে এবং বলছে যা হয়ে গেছে হয়ে গেছে, লিভ ইট। এবার দুজনে যেরকম বন্ধু ছিলে সেরকম হয়ে যাও। আবার এক জায়গায় কনফিডেন্টলি বললো যে না, ঝগড়া সব থেমে যাবে, এরা দুজন আবার এ বন্ধন তো প্যার কা বন্ধন হ্যাঁ। তো এটা হবে আর কি, মানে এটা হবে। তখন ভিউয়ার্সগুলো কোথায় যাবে? মানে যারা ধরো এখন তাল্লাগানি মাসি হয়েছে আর কি, কেউ কেউ মানে আমাদের জিপসি দিদির দিকে, কেউ কেউ কিমা দিদির দিকে। হ্যাঁ, এই যে তাল্লাগানি আছে না কিছু ভিউয়ার্স, তারা কি করবে? মানে এটা আর কি ম্যাডামের বক্তব্য যে ওরা তো মিলন হবে কতদিনে, মানে মনের মানুষের সঙ্গে ঠিক মিল হয়ে যাবে। তখন কি হবে দেখো, কিছু ভিউয়ার্স আছে যারা বলছে থেমে যাও থেমে যাও থেমে যাও। আবার কিছু ভিউয়ার্স আছে যারা বলছে না, এ তোমাকে ওই বলেছে, ও তোমাকে ওই বলেছে, সে তোমাকে ওই বলেছে, ও তোমাকে ওই বলেছে। এবার এখানে একটা আমার কথা আছে, এখানে কিন্তু জিপসি দিদি অনেক স্মার্ট, মানে ভালো খেলোয়াড়। মানে কীরকম কীরকম খেলোয়াড়, মানে উনি কিন্তু ভিডিও দেখে বা লাইভ দেখে তারপরেই কিন্তু কন্টেন্ট করে। এরকম নয় যে কে কী বললো, কাকে কান নিয়ে গেল আর সেটা নিয়ে বসে বললো। কিন্তু কিমা দিদি বিশাল কুড়ে, আমি বলিনি, লাইভের মধ্যে সে ওপেনলি বলেছে সে প্রচণ্ড কুড়ে হয়ে গেছে, শুধু খায় দায় আর ঘুমায়, খায় দায় আর ঘুমায়। বুঝতে পেরেছো? ইভেন মানে খেয়ে প্লেটটা পর্যন্ত ওই টৈশাকি আর কার দিকে দেয় আর কি, মানে ওর যে আর কি দুজন হেল্পিং হ্যান্ডার আছে তাদের হাতে দেয়। মানে এতটাই কুড়ে হয়ে গেছে। এবং সেখানে আমি খুব ভালো করে জানি কিমা দিদির যে ব্যাপারটা, সেটা হচ্ছে কোনো ভিউয়ার্স যদি তাল লাগিয়ে এসে কিছু হোয়াটসঅ্যাপে বলে এই তোমাকে এই বলেছে, ওই তোমাকে ওই বলেছে, বা লাইভে কমেন্ট করে যায়, তো সেইগুলো ও মনে রেখে সেই নিয়ে মানে আর কি সেই নিয়ে বক্তব্য ঝাড়ে। মানে এটা বেসিক্যালি কুড়ে লোকেদের অভ্যেস। কুড়ে লোকেরা কখনো খাটে না, ওদেরকে টু দ্য পয়েন্ট কেউ কিছু বলে দিলে সেইগুলো নিয়েই কন্টেন্ট করে। এরকম বহু লোক আছে ইউটিউবের মধ্যে। কিন্তু এই জায়গায় ঢেপি দিদি 50 মিনিটের ভিডিও করে সত্যি, কিন্তু ওই পয়েন্টগুলোকে লিখে মোটামুটি বুঝে পড়ে মনে করে তারপরে কিন্তু ভিডিও করতে বসে। এই দুটো ডিফারেন্ট আছে, ঠিক আছে? তো এইখানে আমার কিছু বলার আছে। দেখুন ম্যাডাম, আপনি বলছেন মৈত্রী বন্ধন স্থাপন করতে, এবং একদিন না একদিন দুজনের মধ্যে ঝামেলা আবার ঠিক হয়ে যাবে, এটা হয়তো বাস্তব। কারণ ইউটিউবে কোনো ঝামেলাই দীর্ঘস্থায়ী নয়, কিছুদিন পর সেটা ক্ষণস্থায়ী হয়ে যায়, তারপর আবার মিল হয়ে যায়। কিন্তু কোথাও না একটা সূক্ষ্ম চিড় থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, উপর হয়তো ভালোবাসি হতে পারে বা মিল হয়ে যেতে পারে, দুজনে হাগ করছে, এটাও আমরা দেখতে পারি। কিন্তু কিন্তু কোথাও একটা চিড় থাকে, যেটা হয়ে গেছে। কারণ একবার যদি কারোর সঙ্গে কারোর মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, সেইটা দূর করা কিন্তু খুব ডিফিকাল্ট, বা সেই স্বতঃস্ফূর্ততা কিন্তু আর আসে না। এটা কিন্তু আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? ওটা গেল 1 নম্বর। এইবার আপনার বক্তব্য হচ্ছে যে কেউ কিছু ভিউয়ার্স বলছে যে মানে আমরা দেখতে চাই যে আমাদের কিমা দিদি, আমাদের সঞ্জয় দা এবং আমাদের সুতোপাদি, এরা তিনজন এক ফ্রেমে, একটা সময় ছিল, ঠিক আছে? তো এক ফ্রেমে এটা দেখতে চাই। তখন আপনি বললেন হ্যাঁ সেটাও হবে। এইটা হলে সব থেকে কষ্ট পাবে কারা জানেন? কিছু ভিউয়ার্স আছে এরকম, যারা টোটালি মানে কারোর ফ্যান, তো অপোনেন্টকে একেবারে সহ্য করতে পারে না, চায় তার ডিস্ট্রয় হতে। এবং তার উদাহরণ আপনারই লাইভে অনেকে করে গেছেন কমেন্ট, যে আমরা চাই ঘোড়ামুখীর শাস্তি হোক, আমরা চাই মর্কটের শাস্তি হোক, মানে সুতপা এবং সঞ্জয়ের শাস্তি হোক, এরকম রেগুলার আপনাকে কমেন্ট করে গেছে। এবং তারা বলেছে যে আমরা চাই দেখতে এটা যে সঞ্জয়ের চ্যানেল উড়ে গেছে, সুতপার চ্যানেল উড়ে গেছে, এবং কিমাও এই কথাটা বলেছে যে ওদের একদম একদম মানে মায়ের ভোগে চলে যাবে চ্যানেল, এরকম বলেছে। আমি আবারও বলছি, ইউটিউবে যদি আমরা নিজেরা আমাদের নিজেদের চ্যানেল বন্ধ না করি, বা ইউটিউব গাইডলাইন্সের মধ্যে পড়ে যদি আমাদের চ্যানেল কিছু না কিছু প্রবলেম হয়, বা কেউ যদি স্ট্রাইকের খাওয়ার মতো কিছু কাজ না করে এবং স্ট্রাইক না খায়, তাহলে চ্যানেল উড়ে যাওয়ার জায়গা নেই। বা ম্যাস রিপোর্টিং যদি হয়, যেটা আমাদের ঢ্যাঁড়স দাদার ক্ষেত্রে হয়েছিল, এইসব না হলে কিন্তু চ্যানেল যাওয়ার কোনো রাস্তা নেই, ঠিক আছে? এবার যদি কেস কামারি হয় তাহলে কি হবে? মেন্টাল ডিস্টারবেন্স আসবে,
ঠিক আছে? এবং তার জন্য হয়তো অনেক সময় অনেকে ইরিটেট হয়ে বলতে পারে ধুর আমার করে কী লাভ আছে, যে কারণ আমি এত কষ্ট করে ভিডিও করব, কিছু রেভিনিউ ইনকাম করব, আর সেটা আমাকে কেস বা কোর্টের জন্য টাকা খরচা করতে হচ্ছে এবং হ্যারাসমেন্টও নিতে হচ্ছে। তো তখন হয়তো কেউ কেউ আর ভিডিও দিতে ইন্টারেস্টেড থাকবে না। তো সেই কারণে হয়তো চ্যানেল কোনো কারণে বন্ধ হয়ে যেতে পারে। এইগুলো কারণ ছাড়া এমনি এমনি কেন কেউ চ্যানেল বন্ধ করে দেবে, বা এমনি এমনি কেউ কারো চ্যানেল ডিস্ট্রয় করতে পারে? হয় না কখনো। তো যাই হোক, যেটা আপনি বলছিলেন যে এটাও একদিন হবে, আমি জানি না এটা হবে কি না, হলে তো খুব ভালোই, যে সবার সাথে মিল হয়ে গেল, তাহলে সেখানেই কিন্তু কন্ট্রোভার্সি শেষ হয়ে যাবে। অ্যাকচুয়ালি কী বলুন তো, যতদিন কন্ট্রোভার্সি জোন আছে, সেখানে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে কোনো ব্লগারকে নিয়ে কেউ নেগেটিভ বলবে, কেউ পজিটিভ বলবে, এবং যারা নেগেটিভ বলবে তারা পজিটিভের সঙ্গে কখনোই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেবে না। যদি করে নেয় তাহলে ভিউয়ার্সরা সেটার মধ্যে জেনুইনিটি খুঁজে পাবে না। তাই ভিউয়ার্সদের মন রক্ষার্থে কিছু ক্রিয়েটারের সঙ্গে দ্বন্দ্বটা সারা জীবন রেখেই দেবে, নাহলে তার ভিউয়ার্সরা স্যাটিসফাইড হবে না। কারণ আমি আপনাকে একটা উদাহরণ বলছি, আমাকে কোনো একজন মানে ভিউয়ার্স আমাকে দেখতো প্রথম দিকে, এবং সে আমাকে একদিন বলেছিল যে আমি যেহেতু সুইয়ের হয়ে ভিডিও করি, মানে সুকে আমি তখন কন্টেন্ট করেছিলাম এবং পজিটিভ কন্টেন্ট, সেই জন্য তার আমাকে পছন্দ নয়, নালে আমার কন্টেন্ট তার মানে আমার ওয়ে অফ টকিং তার পছন্দ, কিন্তু আমি যাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি তাকে তার পছন্দ না। তো মানুষ এইভাবে লোককে বিচার করে। তো সেখানে আপনি কি করে ভাবছেন যে তাদের মিল হয়ে গেলে কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি থাকবে না? আর ভিউয়ার্সরাও এটা চায় না। এখন কিছু ভিউয়ার্স আপনার লাইভে গিয়ে বলছে হ্যাঁ এটা হলে তো খুব ভালো, এটা আমরা দেখতে চাই, সবার সাথে মিল হলে ভালো, একটা ঐক্যবদ্ধতা থাকবে, অমুক তমুক, এরকম অনেক ভিউয়ার্সরা বলছে। কিন্তু আমি আপনাকে বলতে পারি এখানে অনেক ভিউয়ার্স আছে যারা চায় যে এই ঝামেলাটা থাক, হ্যাঁ, আর তার জন্যই যারা সুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করেছে তারা যখন তাকে নিয়ে কোনো পজিটিভভাবে বলছে বা সেই লেভেলে তোড়ফোড়কে বলছে না, অনেকেই কিন্তু অফেন্ডেড, এবং তারা কিন্তু তাদেরকে নিয়ে খিল্লিও করছে, এরকমও দেখা গেছে। ঠিক আছে, তাই যতদিন এই কন্ট্রোভার্সি জোন থাকবে ততদিন এরকম একটা সম্পর্ক থাকবে, মানে এই যে দুজনের অ্যান্টি, এটা থাকবে। হ্যাঁ, হতে পারে তারা আর পার্সোনাল অ্যাটাক করলো না, হতে পারে সেই লেভেলে তোড়ফোড়কে বললো না, বাট ওই রিলেশন মানে যেটা আপনি বলছেন মানে একে অপরের সঙ্গে, সেটা হবে না। এবং এখানে বেশিরভাগ লোকজন না ওই মানে ভয় পায়, অ্যাকচুয়ালি ভয় পায়, মানে দ্যাট মিন্স যে আমার ভিউয়ার্সরা তাহলে কি ভাববে। হ্যাঁ, সবাই কিন্তু আবার আমাদের মতো বোল্ড নয়, আমাদের মানে দ্যাট মিন্স আমি আমার কথা বলছি, আমার মতো বোল্ড নয় যে কিমাকে কন্টেন্ট করছি আবার কিমার লাইভেই যাচ্ছি। ঠিক আছে, তো সেরকম কিছু ব্যাপার নেই। আবার এরকমও নয় যে অ্যান্টি ক্রিয়েটারের সঙ্গে মানে কারোর মিট আপে গেছি গিয়ে আবার সেইখানে তখন যার সঙ্গে যার অ্যান্টি ছিল, এখন যদিও শু আর হাটের মধ্যে মিল হয়ে গেছে, কিন্তু তখন তো ছিল না। বাট আমি হাটের কাছে গেছিলাম এবং সেখানে যাওয়ার পরে যেটা হয়েছে, প্রায় 1 বছর ধরে লোকে আমাকে কন্টেন্ট করেছে অ্যাজ আ দোগলাক ক্রিয়েটার। কেন না, আমি একজনের মিট আপে গেছি আর একজনের সঙ্গে কেন দেখা করেছি, ঠিক আছে, এবং এটাকে তারা দোগলামি বলেছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, যখন আমরা ক্যামেরা খুলে কারোর সঙ্গে কেউ কথা বলছি, মানে কারোর অ্যান্টি ক্রিয়েটার হিসেবে কথা বলছি, তখন কিন্তু আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটারই কাজটা করছি, কিন্তু ক্যামেরার বাইরে আমি যদি কোনো জায়গায় মিট আপে যাই তো সেটার মানেটা কি? সেটার মানে আমি একটা মানে কেউ মিট আপ দেখেছে, মানে তার সঙ্গে দেখা করার মিট আপ রেখেছে, তো সেইখানে আমি গেছি। কিন্তু সেখানে এরকম বলে দেয়া নেই যে আমার মিট আপে এসেছো মানে মানে আমার এদিকে যারা পজিটিভ ক্রিয়েটার তাদের বিহনে, সেই সব ভিউয়ার্স বিহনে অন্য কারোর সঙ্গে তুমি কিন্তু কথা বিনিময় করতে পারবে না, এরকম কিন্তু বলা ছিল না, তাহলে হয়তো আমি সেই মিট আপে যেতামও না। কিন্তু সেখানে গিয়ে যখনই আমি একজনের সঙ্গে কথা বলে আর একজনের সঙ্গে কথা বলতে গেলাম, তখন কেউ বলেছে দোগলা ক্রিয়েটার বা কোনো লাইন আপ করছে, চ্যানেল করছে, বা কিছু একটা বলেছে বা অন্য রকম কথা বলেছে, কিন্তু কিছু ক্রিয়েটার বা ভিউয়ার্স হয়তো মুখের উপর বলেনি, কিন্তু তাদের মনের মধ্যেও এটা হয়েছে, এবং তারা ভাবে যে এই দূরিটা রাখতে হবে, যেহেতু কন্টেন্ট তাহলে দূরি রাখতে হবে। আমি যেমনি কিন্তু আমি সবার লাইভে যাই, ঠিক আছে, আমার কোনো ব্যাপার নেই। এই যে আপনাকে গিয়ে একদিন ঝাক্কাস লিখলাম, আমার বেস্টি বলে দিল যে ভাই আমি আপনাকে মাখন মারছি,
অয়েল করছি বা মাখন মাখছি, কিন্তু এটা ব্যাপার নয়। আমি আপনাকে নিয়েও কন্টেন্ট করে দেব যদি আপনার কিছু জিনিসপত্র আমার মনে হয়, কারণ আমি মনে করি ইউটিউবে আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো বিতর্কিত যে কোনো জিনিস নিয়ে আমি বক্তব্য রাখতে পারি আমার যদি মনে হয় সেটা বিতর্কিত বিষয়। তার মানে এই নয় তার লাইভে গিয়ে তার তার যদি কোনো জিনিস আমার ভালো লাগে অ্যাপ্রিসিয়েট করতে পারবো না, বা তার কোনো কমিউনিটি পোস্টে গিয়ে আমি কোনো কারণে তাকে ভালো বলতে পারবো না, মানে এখানে আমার কেউ তো শত্রু নয়। বাট আমি অ্যাজ আ বৈপরীত্য আছে, তার আর আমার কথা পয়েন্ট অফ ভিউতে বৈপরীত্য আছে, যেখানে আছে সেখানে আমি কথা বলেছি। বাট সে সুন্দর কি সে তার জন্মদিন কি তার ম্যারেজ অ্যানিভার্সারি তাকে গিয়ে আমি উস্কানা করতে পারবো না। আমি তো সবাইকে গিয়ে যাদেরটা আমার চোখের সামনে আসে আমি করার চেষ্টা করি, ঠিক আছে। আরে কাজ করতে এসেছি ইয়ার, মানে আমি বুঝে পাই না, মানে নেতা মন্ত্রী, তারপর লয়ার, ডাক্তার, সবাই তাই করে, তাদের প্রফেশন যাই হোক যেরকমই হোক, তারপরে তারা আবার কাঁধে কাঁধ মিলিয়ে চলে। তো এই প্রফেশনটাও এরকম হওয়া উচিত, কিন্তু এখানে এই জিনিসটা হবে না, কারণ ওই যে বললাম কিছু ভিউয়ার্স আছে তারা পছন্দই করে না। হ্যাঁ, আবার আবার কীরকম আছে দেখুন, এখন যে জিনিসটা হচ্ছে, এমন প্রচুর কমন ভিউয়ার্স আছে যারা হচ্ছে আমাদের জিপসি দিদি আর আমাদের কিমা দিদি দুজনেরই ভিউয়ার্স, মানে এতদিন তো তাই ছিল। এবার এদের মধ্যে যদি এখন বলা হয় যে তোমরা কোনো একজনকে বাছো, তাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তাই তারা দুজনের লাইভেই যাচ্ছে বা দুজনেই কমেন্ট বক্সে যাচ্ছে। যেই না যাচ্ছে অন্য ভিউয়ার্সরা বলছে ওইখানে ছিলে আবার এখানে এসছো, এইখানে ছিলে আবার এখানে এসছো কেন, এরকম বলছে। আবার কিছু ভিউয়ার্সও আছে, যেরকম হচ্ছে কিছু ভিউয়ার্স আছে যারা ধরো আমি দেখতে পাচ্ছি কিমার লাইভে গেছে, কিমার লাইভে গিয়ে কিছু কথা শুনেছে যেগুলো তার পছন্দ হয়নি, হতেই পারে, সে আবার গিয়ে আমাদের খেকি দিদির লাইভে চলে গেছে এবং সেখানে গিয়ে বলছে ওখানে এই রকম কথা বলছিল আমার ভালো লাগেনি তাই বেরিয়ে এসেছি বললো। আবার কিছুক্ষণ পরে গিয়ে দেখছি সে আবার কিমা দিদির লাইভে ঢুকে হাসাহাসি করছে। মানে তাহলে বুঝতে পারছেন তো, এখানে ভিউয়ার্সরা কিন্তু ভীষণ কনফিউজড করে মানুষজনকে। কিছু ভিউয়ার্স আছে, না সবাইয়ের কথা বলছি না, কিছু জেনুইন ভিউয়ার্স আছে যারা একেবারে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে ব্লাইন্ডলি সাপোর্ট করে। আবার কিছু জেনুইন ভিউয়ার্স আছে পয়েন্ট আর লজিকের উপর আপনাকে ফোকাস করে, সে চুনা করুক, সে জিপসি দিদি করুক, সে কিমা দিদি করুক, সে সবার ভিডিও যেই ভিডিওতে তাদের ভালো লাগে সেখানে গিয়ে লাভ রিয়াক্ট দেয়। আবার কিছু ভিউয়ার্স আছে না, আমার পয়েন্ট অফ ভিউ যদি তার ভালো না লাগে, হ্যাঁ, তাহলে সে আমার মুখের উপর বলে দেবে, কিন্তু আবার আমার যদি ভালো লাগে সেখানেও আমাকে মুখের উপর বলে দেবে। আবার কিছু ভিউয়ার্স আছে মানে যেহেতু তারা জিপসি দিদি বা কিমা দিদির ভিউয়ার্স, তাই আমার এখানে তারা ডাইরেক্ট এসে মানে ভিউজটা দেবে না, বা দিলেও চুপটি করে দেখবে, তারা স্মার্টলি এসে কোনো কমেন্ট করবে না। তো এরকম বহু বহু মানসিকতার লোকজন আছে, ঠিক আছে। আর আপনি তো বোঝেন এটা একটা পাবলিক ডিলিংসই, মানে মানে অ্যাজ আ ক্রিয়েটার পাবলিক ডিলই করছে, এবং পাবলিক এক একজন এক এক রকম মতের অধিকারী, ঠিক আছে। তাই তাদেরকে নিয়ে চলতে হবে কন্টেন্ট ক্রিয়েটারদের। তো সেইখানে অনেক সময় ভিউজের জন্যে বা ভিউয়ার্সদের খুশি করবার জন্য কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের মধ্যে প্রবলেম না থাকলেও, নিজেদের মধ্যে কোনো ঝামেলা না থাকলেও কিন্তু একটা ঝামেলার রেখা তৈরি করে, একটা লক্ষণ রেখা তৈরি করে যে না ওর সঙ্গে আমি কোনোভাবেই রাখবো না, 36-এর আখড়া রাখবো, ঠিক আছে। তবে আমি একটা এমন টাইপের কন্টেন্ট ক্রিয়েটার যে আমি কারোর সঙ্গে 36-এর আখড়া রাখতে চাই না। বাট আমার কাছে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার, সমস্ত ভিউয়ার্স সবাই কন্টেন্ট হতে পারে যদি তারা কোনো বিতর্কিত মন্তব্য পেশ করে, বা তারা যে কথাটা বলছে সেই কথাটাকে যদি আমি আমার তর্ক দিয়ে কাটতে পারি। এখানে ভিউয়ার্স পাবলিকলি কোনো কথা বলছে মানে আমি ভিউয়ার্সকে নিয়ে কন্টেন্ট করতে পারবো না, আর সেই ভিউয়ার্সের কথাটা আমি লোকের সম্মুখে তুলতে পারবো না, এরকম কোনো কথা নয়। আর এমন নয় যে মানে আমার এতটাই ভাতের অভাব হয়েছে বলে আমি ভিউয়ার্সদের নিয়ে কন্টেন্ট করছি, এরকম নয়। আমার ভাতের অভাব ছাই হোক না হোক, আমি বললাম বিতর্কিত মন্তব্য হলে আমি সেটা নিয়ে কন্টেন্ট করব। আর এখানে কিন্তু ভিউয়ার্সদের কমেন্ট পড়ে অনেকেই ভিডিও করে, আমি দেখেছি, কিন্তু ব্যাপারটা হয় কি বলুন তো, আমি যেভাবে ফোকাসলি করি সেখানে অনেক ভিউয়ার্স আমার উপর ইরিটেট হয়ে যায়, সে হতে পারে, কিন্তু আমি এটা করব, এটা আমার প্রফেশন। বিতর্কিত জিনিস নিয়ে মন্তব্য করা আমার কাজ, এবং আমি মনে করি কথা যেখানে বলতে পারবো তখন সেখান থেকে যে কোনো কন্টেন্ট পাবো সেটা নিয়ে আমি কাজ করে দেবো, ঠিক আছে। আর আপনি তো দেখেছেন নিশ্চয়ই, মানে আপনি আমার ভিডিও দেখেননি এটা বলেছেন, খুব কষ্ট পেলাম যে আপনি বলেছেন আমার ভিডিও আপনার দেখা হয়নি, কিন্তু আপনি এটা নিশ্চয়ই দেখেছেন যে এই যে ডামাডোলের সময় যেখানে সবাই
কন্টেন্ট করতে পারছিল না, দুটো একটা এরকম করছিল। আমি কিন্তু ওই 3টে করে কন্টেন্ট মোটামুটি করে গেছি। হ্যাঁ, আমার শারীরিক অসুস্থতার জন্য যদি না করতে পারি আলাদা কথা, বাট এই ডামাডোলের বাজারেও আমার যেরকমই ভিউজ হোক আমি 3টে করে কন্টেন্ট করে গেছি। তার কারণই এটা, আমি সবাইকে নিয়ে কন্টেন্ট করতে পারি, আবার তারপর তার লাইভেও যেতে পারি। আমি কিমাকে নিয়ে কন্টেন্ট করি, তারপর আবার তার লাইভে যাই, সেখানে আমাকে অনেকে খিল্লি নেয়, তো সো হোয়াট, আমাকে খিল্লি নিচ্ছে, আমি সেটাকে খুব স্মুথলি ডিল করতে পারি, ঠিক আছে? সেইটুকুনি পেশেন্স তো আমার ডেফিনেটলি আছে। তো যেটাও বলছিলাম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। সেটা হচ্ছে যে ম্যাডাম মৈত্রী বন্ধন স্থাপন করার চেষ্টা করছে, বাট সেটা এই মুহূর্তে সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না। কিমা বলল যে আমি 2 দিন দেখব, আমি ভিডিও করব না, লাইভও করব না, আমি ওকে নিয়ে কিছু বলবো না, মানে ওকে নিয়ে কোনো ভিডিও করব না, লাইভ করব না। আজকের হয়তো টুকটাক একটু বলে দিতে পারি, কিন্তু না হলে আমি ভিডিও করব না, লাইভ করব না। অর্থাৎ তারপরেও যদি ওর থেকে কোনো কিছু কন্টেন্ট আসে, তাহলে কিন্তু আমি এবার একেবারে ঝেড়ে কাপড় পরিয়ে দেবো। আচ্ছা, এই কথা বলার পর লাইভে কিন্তু ও সমানে কিন্তু তাকে পিন করে যাচ্ছে, এবং পরিষ্কার বলছে যে খুব স্যাটিসফাইড হয়েছে যারা জিপসি দিদির মানে হাজব্যান্ডকে ঝেড়েছে, সেটা দেখে ও স্যাটিসফাইড হয়েছে। তাহলে আপনি চিন্তা করুন, কিমা কি তার তরফ থেকে ঝামেলাটা বন্ধ করার চেষ্টা করছে? না। এবং আপনাকেও দেখেছি, আপনি কিমা দিদিকেও বলেছেন যে বকবেন, শাসন করবেন, কারণ সে আপনার বোন হয়। আপনি জিপসি দিদিকেও তাই করবেন, কিন্তু আপনি খানিকটা জিপসি দিদিকে সাপোর্ট বেশি করেছেন কিমার থেকে। এবং সেক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই কিমা দিদি যেভাবে স্ল্যাং বলে বা যেই ভাবে কথা বলে, সেখানে আপনি সাপোর্ট না করার জায়গাটা আছে, বাট আপনি কিমার থেকে বেশি জিপসি দিদিকে সাপোর্ট করেছেন, এটা বোঝা গেছে আপনার কথাবার্তাতে, ঠিক আছে? এবং অনেকেই বুঝেছে। কিন্তু এবার এখানে আমি একটা কথা আছে, যে আপনি বলছেন যে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন যে জিপসি দিদির হাজব্যান্ড এসে যে করেছে ভিডিও, এবং হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনটা এত হেলদি, এটাকে আপনি খুব বেশি সাপোর্ট করেছেন। তুলনামূলক আপনারই বোন কিমা, তিনি বলছেন যে ছি 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 ছি, লাস্টে এই করতে হলো, কীভাবে মানে ঝাড় খাচ্ছে, শুয়ের থেকে ঝাড় খাচ্ছে, এর থেকে ঝাড় খাচ্ছে, আর আমি মজা নিচ্ছি, ঠিক আছে? এবং সে সেটাকে সাপোর্ট করছে না। তাহলে দুজনের মত তো মিল হচ্ছে না, তো আপনি কি করে তাদের মৈত্রীবন্ধন স্থাপন করবেন, তাই না? আর কিমা যতই বলুক আমি ভিডিও করছি না, আমি আগে বলছি না, ও আগে লেগেছে। দেখুন, একটা কথা বলি, আগে লাগুক পরে লাগুক, যদি কেউ লেগে থাকে আর আমি যদি মনে করি তাকে ইগনোর করব, উত্তর দেব না, তাহলে আমি তাই করব, ঠিক আছে? সবাইকে কি কিমা কন্টেন্ট করে না? কিমা কিন্তু বলে আমি সবাইকে কন্টেন্ট করি না, এবং আমাদের মতো চালানা চুনাদের তো মোটেই প্রশ্ন ওঠে না, কারণ ওরা ছোট ক্রিয়েটার, ওদেরকে কি আমি কন্টেন্ট করব, ঠিক আছে? তো সেখানে কিমা বলছে আমি সবাইকে কন্টেন্ট করি না, আমি বাচ্চা গুণী কয়েককে কন্টেন্ট করি, এবং সেক্ষেত্রে ও বলেছে ওর কন্টেন্ট হচ্ছে সু, হার্ট, তারপরে হচ্ছে টিনু সুন্দরী, এদের নিয়েই ও কন্টেন্ট করে। সেইখানে যদি আমি ধরেই নিলাম তর্কের খাতিরে ঢেপি মানে সরি জিপসি আমাদের প্রথম ওকে পোক করেছে, তো পোক করলেই ও কেন কন্টেন্টটা করলো, ঠিক আছে? তাহলে ইগনোর করতে পারেনি, কোনো না কোনো জায়গা থেকে ইগনোর করতে পারেনি, তাই আগে করুক আর পরে করুক, ঠিক আছে? করেছে তো ডেফিনেটলি, এ করেছে এ উত্তর দিয়েছে, এ করেছে এ উত্তর দিয়েছে। তো যখন এটা হয়েছে তখন ভাইস ভার্সা, সে দুটো করেছে ও একটা করেছে, কিন্তু করেছে তো, তাহলে ফুরিয়ে গেল। এমন তো নয় যে ও আগে করেছে বলে ওর সব দোষ, যে পরে করেছে তার দোষ নেই, সেও তো সেটাকে ইগনোর করে যেতে পারতো। এটা যদি মনে করতো যে আমার বন্ধুই তো বলেছে, ঠিক আছে, ও বছর করছে, 2টো করবে 3টে করে তারপরে বন্ধ হয়ে যাবে, আমি চুপচাপ থাকি, কি আছে, আমি ওকে কন্টেন্ট করবো না, করতে পারতো, সেটা করেনি। তাহলে সবাই চায় যে মানে কিছু বললে তার উত্তর দেবো, মানে ফিডব্যাক সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তারপরে যদি বলে আমি আগে করিনি, আমাকে তাতিয়েছে, আমি এ করি, এটা ভুল কথা, ঠিক আছে? আর এটাও ঠিক যে মানে আমাদের কিমা দিদি ভিডিও করছেন না, কিমা দিদি লাইভে এসে পোক করছে। আর দেখুন, যখন কেউ কাউকে পোক করবে তখন তো সে উত্তর দেবে, ঠিক আছে? এটাই স্বাভাবিক। হ্যাঁ, আর কিমা দিদি পরিষ্কার বলেছে ভিডিও লাইভের মাধ্যমে, আমি বিভৎস মোটা হয়ে গেছি, কারণ আমি খাচ্ছি, ঘুমোচ্ছি, সিনেমা দেখছি আর সময় কাটাচ্ছি না, তো আমি কোনো রূপচর্চা করি
না তো আমি কোনো হচ্ছে তোমার করি, মানে আমি কোনো বডি ফিটনেস রাখার জন্য কিছু করি, সেরকম কিছু করি না, এবং আমি কিছুই কাজ করি না, আমি প্রচণ্ড কুড়ে হয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটাই জিনিস বলা, সেটা হচ্ছে আমি কিন্তু কালি করি, এবং কালি করেছি বলেই আমি এরকম করে পেতে চুলটাকে আশ্রেছি, কারণ আমি যে শ্যাম্পু করিনি, কালি করে রেখে দিয়েছি, শ্যাম্পু করে এই গুটিয়ে চুলটা করম করে বেঁধে রেখে দিচ্ছি এরকম পেতে, ওই জন্য আমি একটা অন্য হেয়ার স্টাইল করেছি, কারণ আমি শ্যাম্পুটা এখনও করিনি। আচ্ছা, বাই দ্য ওয়ে, সেটা হচ্ছে কিমাকে আমার এটা বলা যে কিমার একটা খুকখুকে কাশি দেখছি, দিস ইজ ভেরি ব্যাড। এই খুকখুকে কাশিটা কিন্তু অন্য অন্য ইনফেকশন থেকে হতে পারে, তাই আমার মনে হয় যে ইমিডিয়েট ওইটার জন্য ডাক্তার দেখানো, কারণ খুকখুকে কাশিটা বাজে, এমনি কাশি, কফের কাশি ওটা অন্য জিনিস, কিন্তু ওর বেশ কিছুদিন ধরে আমি দেখছি, দীর্ঘ 15 দিন ধরে ওর খুকখুকে কাশি হচ্ছে, তো ওইটার দিকে ওর ইন্টারেস্ট নেই, কিন্তু ওটা ওর দেখানো উচিত। এই খুকখুকে কাশিটা কিন্তু ভেরি ভেরি ব্যাড, বুঝতে পেরেছো? এটা ঠান্ডা লেগে হয় না, এটার পিছনে অন্য অনেক রিজন থাকে, তো সেগুলো একটু দেখিয়ে নেওয়া ভালো। তো যাই হোক, সর্দিতে হলে তো ভালোই। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অতএব আপনি এদেরকে এক্ষুনি বন্ধ করতে পারবেন না, যখন দুজনেই দুজনকে কন্টেন্ট করা ছেড়ে দেবে এবং অন্য কন্টেন্টে মনোনিবেশ করবে, দেন এরা নিজেরাই সরে যাবে। আচ্ছা, এবার রইল বাকি কিমার বক্তব্য যে এখন এখন আমাদের কচি খোকার যে ভিউজ কমছে, তার পিছনে একমাত্র দায়ী হচ্ছে আমাদের জিপসি ওরফে ঢেপি দিদি, যার জন্যই একটা একটা করে সাবস্ক্রাইবার কমছে। যাই হোক, আমি যতদূর জানি যে সাবস্ক্রাইবার ওর কমেনি, যেরকম আছে তেমনই আছে, কিন্তু সাবস্ক্রাইবার দিয়ে তো কিছু হবে না, অ্যাকচুয়ালি ভিউজ দিয়েই হবে, তো ভিউজ ওর কমছে, কিন্তু সেটা ঢেপি দিদির জন্য, ঢেপি দিদির কথায় এখন কমছে আমি একদমই বিশ্বাস করি না। অ্যাকচুয়ালি কচি খোকার নিজের দোষেই পুরো তার ভিউয়ার্স কমেছে, এবং ভিউয়ার্সদেরকে প্রথম দিকে খেপিয়েছে কে, ঠিক আছে? তোমরা অনেকেই দেখেছো, কিমা পরিষ্কার বলেছে যে ভাই তোমার উচিতই হয়নি আমার সঙ্গে এইভাবে মুখোমুখি ঝামেলা করা, ঠিক আছে? যদিও সেখানে খুব নর্মাল ওয়েতে কিছু কথা কচি খোকা বলেছিল, বাট সেটাকে কিমা ক্যাচ করে নিয়ে এগেনস্টে এইগুলোই বলেছে যে আমাকে রাগানো বা আমার সঙ্গে এরকম করা, এটা তোমার উচিতই হয়নি। এবং কিমা এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছিল যাতে মনে হয়েছিল যে শতেক অপমান আমাদের কচি খোকা কিমাকে করছে, যেটা কিমার প্রাপ্যই নয়, কারণ কিমা ওকে গিয়ে বাঁচিয়ে এনেছে একটা সময়, তো কিমার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবে কচি খোকা, এটাই এক্সপেক্ট করেছিল হয়তো কিমা। তো সেই জায়গায় কিমা কিন্তু বারবারই এই কথাটা বলেছে যে আমাকে তোমার এটা করা উচিত হয়নি, আমাকে ওটা করা উচিত হয়নি, আর সেদিন থেকেই কিন্তু কিছু ভিউয়ার্স গিয়ে সমানে কমেন্ট করতে থাকে কচি খোকার কাছে, এবং ওকে বলে আমরা আনসাবস্ক্রাইব করে দিলাম, তোমার ভিডিও আর দেখবো না, তোমার ভিডিও ভালো লাগছে না, তুমি এত তো উদ্ধত, আমাদের কারো কথা শুনছো না, কিমাকে অপমান করেছো। তাহলে যদি সত্যি মানে কোনো ক্রিয়েটারের জন্য ভিডিওতে ভিউজ কমে, তাহলে সেটা কিমার জন্য, ঢেপির জন্য নয়, এটা 200% আমার মত। হ্যাঁ, আমি না তো ঢেপি দিদি না তো কিমা দিদির শত্রু, আর না তো ওদের আমি বন্ধু, ঠিক আছে? কিন্তু যেটা অরিজিনাল, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা তো বলবো, ঠিক আছে? হতে পারে কেউ মনে করতে পারে যে ঢেপি এই করেছে, ঢেপি এই করেছে, বাট আমি যেটা দেখেছি আমি সেটাই বলবো, এবং সেটা আমার মনে হয়েছে যে কিমা দিদির জন্যে অনেক ভিউজ কমেছে আমাদের কচি খোকার নিজের দোষে তো ডেফিনেটলি কমেছে, আর ঢেপি দিদির জন্য সেই অর্থে কিন্তু ভিউজ কমেনি, ঠিক আছে? আর কিছুটা কমেছে ঢ্যাঁড়সের জন্যে। ঢ্যাঁড়সও যেভাবে ডেসপারেটলি কচি খোকা নিয়ে ভিডিও করেছে বা যেভাবে বলেছে, তাতে আমার মনে হয়েছে থ্রেট দিচ্ছে, এবং সেই জায়গা থেকে কিছু ভিউজ কমেছে, নো ডাউট, ঠিক আছে? এইবার রইল বাকি কচি খোকারই দোষ। কচি খোকা এদেরকে একটা সময় মাথায় নিয়ে নিয়ে ঘুরছিল, এবং আজকের ডেটে সে হঠাৎ করে দুম করে যদি নামিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে কি হয়? আচ্ছা, একটা কথা উঠে এসছে, সেটা হচ্ছে যে কেন কচি খোকা মানে তাদের হাতে নিজের শিরদাঁড়াটা বেছে দিল। একদমই ঠিক, একদমই ঠিক কথা। কচি খোকা নিজের পার্সোনালিটিটা ডিসব্যালেন্স হয়ে গেছে, এবং কচি খোকা কিন্তু পুরোপুরি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে দায়িত্বটা সঁপে দিয়েছিল নিজের বউকে বেচার জন্য। নিজে তো বেচাইছে, কিন্তু ও জানে যে এই সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হেল্প না নিলে আমার বউকে সেই লেভেলের বেচতে পারবো না, এবং নিজের গুডি ইমেজটা তৈরি করতে পারবো না, তাই ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করেছে, এটা নো ডাউট। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেটার ফায়দা নিয়েছে, সেটা ইউজ করেছে, এবং সেখানে একটা
লম্বা সারি দাঁড়িয়েছিল। প্রথম ছিল কিমার সঙ্গে খুব কাছে ছিল ঢেপি, আর তারপরেই পুঙ্গি, খেকি এরা পরপর দাঁড়িয়েছিল, ঠিক আছে। এবং কিছু ওই এতে গিয়েছিল, ওই যে কী যেন বলে পিকনিকে, তো সেখান থেকে আবার কিছু আছে, সেই সব ক্রিয়েটাররাও সেইভাবেই কচিখোকার পাশে গিয়ে দাঁড়িয়েছে আগে পরে করে। তো এরা সবাই কিন্তু কচিখোকাকে ইউজ করেছে, এবং কচিখোকাও রীতিমতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইউজ করেছে, একে অপরের পরিপূরক ছিল। তাই আজকের যখন ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু হলেও দুচ্ছাই করবে, তো স্বাভাবিক তাদের লাগবে ইগোতে, তারা ইগোইস্টিক হয়ে যাবে, এবং তাদের হাত থেকে মাল মশলা বেরিয়ে যাচ্ছে সেটা তো তারা মেনে নিতে পারবে না, ঠিক আছে। তো কচিখোকার এই যে ফল ডাউন, এর পিছনে এটা রিজন, ঠিক আছে। ও যেরকম ভেবেছিল যে কন্ট্রোভার্সি করিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করবে, তো সেরকম কন্ট্রোভার্সির যে একটা পরবর্তী এফেক্ট আছে সেটাও বুঝতে পারেনি। দ্যাটস ওয়াই কিন্তু ওর এই ফল ডাউন, ঠিক আছে। তাই ঢেপি দিদির কথাটা আমি একেবারেই মানবো না যে ঢেপি দিদির জন্য হয়েছে। যেটুকুনি হয়েছে সবটার জন্যে প্রথম থেকেই হচ্ছে কচিখোকা দায়ী, এবং তার সঙ্গে সঙ্গে ওভারঅল সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী এটা। আর তারপরে যেটুকুনি দায়ী সেটা হচ্ছে অবশ্যই কিমা, যে কিন্তু শেষ কফিনে পেরেকটা পুঁতেছে চ্যানেলটার, ঠিক আছে, বোঝাতে পারলাম। এইবার কচিখোকার অরিজিনাল ফেসটা তো লোকের কাছে চলে এসেছে, এবং যখনই অরিজিনাল ফেসটা চলে এসেছে, মুখোশটা খুলে গেছে, তখন কচিখোকাকে কেউ সহ্যই করতে পারছে না, ইরিটেড হয়ে যাচ্ছে। কারণ কচিখোকা এতদিন ধরে নিজের পার্সোনাল জিনিস, বইয়ের সঙ্গে যেসব জিনিসগুলো, সেগুলোকে বেছে বেছে কন্টেন্ট করেছে, এবং সেগুলোতে লোক মজা নিয়েছে। এখন যদি সে বলে যে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করেছি, আমার 20টা বন্ধু আছে, 25টা বন্ধু আছে, আমি এটা বাধ্য নয়, এটা আমার প্রাইভেট লাইফ, ওটা শুনবে না তো, কারণ ও তো পার্সোনাল জিনিসই বেঁচেছে। প্রথম দিকে তো বইয়ের যে ব্যাপারটা, ওটা তো পার্সোনালি, বইয়ের সঙ্গে বরের যে ঘটনা, সেটা কি পার্সোনাল জিনিস, তো পার্সোনাল জিনিস যখন বেঁচে দিয়েছে, তাহলে বুঝতে পারছেন আর কি করতে পারে। তো সেখান থেকে আর 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 কচিখোকার চ্যানেল সেই লেভেলের ওঠার জায়গায় এই মুহূর্তে নেই। একটা শোষভাবে চলতে পারে, কিছু না কিছু হঠাৎ করে অন্য ধরনের টপিকের কন্ট্রোভার্সি যদি না আনে, ঠিক আছে, সেটা যদি আনে বা অন্য কিছু নতুনত্ব যদি চ্যানেলে আনে, তাহলে হয়তো ডেফিনেটলি উঠবে, চ্যানেলের ভিউজ আবার উঠবে। তবে হাল ছেড়ে দিলে তো আর হবে না। কিন্তু কচিখোকা তো পরিষ্কার জানিয়ে দিয়েছে সে আর ভিডিও করবে না, এবং আপনিও জানিয়ে দিয়েছেন যে তার আর ভিউজ সাবস্ক্রাইবারের দরকার নেই, কারণ সেই ইউটিউবটা ছেড়ে দিচ্ছে এবং বিজনেসে ইনভলভ হচ্ছে। এবং সেটা আপনিও বলেছেন, আজকে কচিখোকাও স্বীকার করেছে, তাহলে তার ইউটিউব নিয়ে তার কোনো ভাবনার কিছু নেই। তবে কিছু ক্রিয়েটার এখনও তাকে বলে যাচ্ছে না কিছু তুমি ভিডিও করো, কিছু ভিডিও করো। কেন, অনেকেই তো বলেছিল যে কচিখোকাকে দেখতে চাই না, ঠিক আছে। তো কচিখোকাকে যখন ভিউয়ার্সরা দেখতে চায় না, এবং ঠাম্মি দাদু এবং বাচ্চাটাকে দেখতে চায়, তো ঠাম্মি দাদুর চ্যানেল তো খুলে দিয়েছে ওই জন্যেই, যাতে সেখানে রীতিমতো বাচ্চা ঠাম্মি দাদুকে দেখতে পাওয়া যায়। তো কচিখোকার চ্যানেল না থাকলে নিশ্চয়ই ঠাম্মি দাদুকে ওই তাঁতের চ্যানেলে দেখা যাবে, তার সঙ্গে সঙ্গে বাচ্চাটাকেও দেখা যাবে, তাহলে তার কোনো চিন্তা নেই। তো কচিখোকাকে তো অনেকে এমনিই দেখতে চায় না, তাই না? আচ্ছা, ফুরিয়ে গেল এটা। এইবার বলি আমাদের খেকি দিদিকে। খেকি দিদি, তুই কি বলছিস? তোর মাথার ঠিক নেই নাকি? কি বুঝে কি বলছিস তুই? কি বলছিস যে সার্টিফিকেট হোল্ড করে কে কি উখড়েছে, এই কথা বলেছিস? শোন, আমি একটা কথা বলি, এই কথাটা, যে এই যে আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আলটিমেটলি সেগুলোর কোনো লাভ নেই। মানে আমরা যে ধরনের এডুকেশন, গ্র্যাজুয়েশন, অনার্স, অমুক তমুক করেছি, এগুলোর কোনো দাম নেই, ভ্যালু নেই, কারণ আমরা কোনো ওই রকম কেরিয়ার বাছিনি যেখানে এইগুলো কোনো কাজে লেগেছে। সেই জায়গা থেকে তুই একদমই ঠিক বলেছিস যে সার্টিফিকেট নিয়ে কে কী উখড়েছে, ঠিক আছে। কিন্তু ভাই, ডাক্তারি একটা নোবেল প্রফেশন, এবং সেটা কত কষ্ট করে পেতে হয় নিশ্চয়ই তুই জানিস এতদিনে। তো তারপরে গিয়ে সে প্র্যাকটিস করে টাকা ইনকাম করবে না, না কি করবে না? তুই যে বলছিস যে এটাও এখন বিজনেস হয়ে গেছে, দেখ ভাই, কোনটা না বিজনেস? মানে আজকের যে কোনো প্রফেশন ধর এরম ধরনের, তো সবটাই তো বিজনেস। টিচার, তারা বিশাল টাকার মাইনে পাচ্ছে, স্যালারি হোল্ড করছে, তারপরেও তারা গিয়ে টিউশন করছে। লয়ার, তারাও তাই করছে, এটা করছে, ওটা করছে, হ্যাঁ, ভিতর থেকে কাজ হচ্ছে, সেখানে তাই হচ্ছে। ডাক্তার, তারাও বিজনেসের জন্যে হসপিটালে বসছে না, নার্সিংহোমে ঘুরে 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 বেড়াচ্ছে। তো সবই তো বিজনেসের জন্যে। কিন্তু সার্টিফিকেট না থাকলে তার কি সত্যি কোনো ভ্যালু আছে? মানে কেউ ভ্যালু দেবে? তাহলে তো সবাই ওই মানে কোয়াক ডাক্তারদেরই মাথায় তুলে নিয়ে নাচতে পারতো। অনেক হাত যশ
আছে, এরকম প্রচুর কোয়ার ডাক্তার আছে, এবং অনেক এরকম কম্পাউন্ডার ছিলেন যিনি ডাক্তারের সঙ্গে থেকে 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 ডাক্তারিটা এমনভাবে রপ্ত করেছে যে খুব সুন্দরভাবে সে ওষুধ চালতে পারে, ঠিক আছে। তো গ্রামে এরকম প্রচুর ডাক্তার আছে যারা কিন্তু পাশ করা সার্টিফিকেট হোল্ডার নয়, তারা কম্পাউন্ডারগিরি করতে 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 নিজেরা বা কোনো ডাক্তারের সঙ্গে থাকতে থাকতে নিজেরাও আবার ডাক্তারি শুরু করে দিয়েছে, এবং তাদের পয়সাটা বেশ ভালো। কিন্তু তার মানে কি যারা সার্টিফিকেট হোল্ড করছে বা যারা এই পড়াশোনাটা করে ডাক্তারি পাশ করেছে তাদের ভ্যালু নেই? তা তুই বলছিস কী উখড়ে নিয়েছে, মানে তোর বক্তব্যটা কি? হ্যাঁ, একটা ডাক্তারের মতো প্রফেশনে সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই? কি বলছিস তুই? আর উনি কি বলেছেন? উনি বলেছেন আমি বেসরকারি কোনো এরকম জায়গাতে ওঠা বসা করতাম এবং তারপরে সেখানে প্র্যাকটিস করতাম। আচ্ছা তুই বল তো কোন এমন জায়গা আছে যেখানে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব এক জায়গায় কলেজ আছে এবং এক জায়গায় ওঠা বসা করে? কি বলছিস তুই, মানে বুঝতে পারছিস? উখড়ে নিয়েছে ফটাস করে বলে দিলি তুই। হ্যাঁ হ্যাঁ, ওনার জ্ঞান প্রচুর, তোর বক্তব্য অনুযায়ী ওনার জ্ঞান প্রচুর। আমিও তো তাই বলছি যে ওনার যদি সেই জ্ঞান থাকে, সেই জ্ঞানটা লোকের মধ্যে ছড়িয়ে দিতে হবে, তো তার জন্য ডিসপেন্সারি খুলতে হবে, তো তার জন্য ওষুধ চালতে হবে, তো তার জন্য সেই প্রফেশনটাকে কন্টিনিউ করতে হবে। তো তুই বল একটা ডাক্তার, যদি আমি ধরে নিলাম তর্ককাদের উনি সার্টিফিকেট পায়নি কিন্তু প্রচুর সব জিনিসে হাত যশ আছে, তাহলে উনি কেন একটা চেম্বার খুলে কাজ করলো না বা কোনো অন্য কিছুর সঙ্গে যুক্ত হলো না যেখানে গিয়ে রোজ সেই চেম্বারে বসতে পারেন? তো উনি সেইগুলো ছেড়ে বাড়িতে পুরোপুরি মানে ওই সব কাজ করছে। এবার তুই বলতেই পারিস বয়স হয়ে গেছে, রিটায়ার লাইফ। দেখ, ওনার বয়সের সঙ্গে সঙ্গে উনি যে লেভেলে পরিশ্রম করে বাড়ির যে কাজে, সেই পরিশ্রমটা করে যদি উনি আর্ন করে আনতে পারতো তাহলে তো সেটাই প্রফিট, এবং সেক্ষেত্রে তোরা যাকে সাপোর্ট করিস মানে আমাদের কচি খোকা, তারই তো লাভ হতো, তার তো হেডেক কমতো। আমরা আজকের দিনে এটা জানি যে একটা ফ্যামিলিতে যদি 3টে মেম্বার থাকে তাহলে 3টে মেম্বারকেই যদি আর্ন করে তাদের কিন্তু কোনো অসুবিধা হয় না, এবং যদি বিশাল তোমার জমানো টাকাও থাকে সেই রাজার ধন বসে বসে খেলে একটা সময় ফুরিয়ে যায়। কিন্তু যদি তুমি অল্প অল্প ইনকাম করো কিন্তু প্রতিদিন তোমাদের মাস গেলে একটা আসছে অ্যামাউন্ট, তাহলে কিন্তু সেটা অনেক ফ্লেক্সিবিলিটি বাড়ায়। সেক্ষেত্রে ওনার কর্মক্ষমতা আছে, উনি যথেষ্ট সুস্থ স্বাভাবিক এবং কচি কোকার থেকে উনি বেশি কর্মঠ। তাহলে উনি কেন এই ধরনের সব রকম নলেজ তার আছে সেগুলোকে কাজে লাগালো না? তার জন্য আমি কথাটা বলেছি। ব্যাপারটা আগে বোঝবার চেষ্টা করবি, দুম করে বলছিস এই করছে ওই করছে। দেখ, একটা মানুষের যদি সমস্ত রকম গুণ থাকে আর সেই গুণ যদি সে অ্যাপ্লাই না করে তাকে বলে গুড ফর নাথিং। আমার এরকম পরিচিত একজন ভদ্রলোক আছে যিনি মানে কি বলবো, বিএসসি পাস করেছেন। বিএসসি পাস করার পরে তিনি ভীষণ ভালো স্কাল্পচার, ঠিক আছে, প্রচণ্ড সুন্দর মূর্তি তৈরি করতে পারে, সরি আর্টিস্ট অলসো, মানে আঁকতেও পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যেহেতু বিএসসি পাস করেছে 2-4টে টিউশনিও করতে পারে। আচ্ছা, তারপরে তিনি একটা ভালো জায়গা থেকে ওই যে সার্ভে করে সেটা শিখেছেন এবং রীতিমতো কিছু মানে কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে সার্ভে করতো, ঠিক আছে, বেসরকারি প্রাইভেটে করতো। আর তারপরে হচ্ছে তিনি চাষাবাদ ভালো করে, মানে তার হাতে সুন্দর চাষ হয়, মানে জমি জমি চাষ নয় কিন্তু বাড়িতে বাগান ফাগান করে এবং সেগুলোতে সুন্দর সুন্দর চাষ হয়, মাছ চাষ, সবজি চাষ সব করতে পারে। কিন্তু তুই বললে বিশ্বাস করবি না, সে কিচ্ছু করে না। দিবারাত্মর তার মানে বউ তার সঙ্গে ঝামেলা করে, বউটাও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, ঝামেলা করে, তারপরেও তার ইচ্ছে শক্তি নেই যে সে বাইরে থেকে ইনকাম করবে। হ্যাঁ, বাড়িতে বসে ওই 2-4টে মনে হয় টিউশনি পড়ায় যতদূর শুনেছি, আর ওই সবজি টবজি চাষ করে, সেইগুলো দিয়েই রান্নাবান্না করে, কিন্তু অন্য কিচ্ছু করে না। কিন্তু যথেষ্ট গুণী মানুষ, তার থেকে তুলনামূলক তার ভাইয়েরা ততটা গুণী না, কিন্তু তারা সবাই সরকারি চাকরি করে। ভাব তাহলে সেখানে তার বউ রোজ চেঁচামেচি করছে। তো পয়সাটা একটা ফ্যাক্ট, সরি, পয়সাটা একটা ফ্যাক্ট। তো একটা মানুষ যদি গুণী হয়, সমস্ত কাজ সে জানে, অথচ বাইরে থেকে সে পয়সা ইনকাম না করে আনে, তাহলে সে ভ্যালুলেস হয়ে যায়। এটা তো নিশ্চয়ই বুঝিস, সেটাই বলতে গেছি। উনি এত বিজনেস করেছেন, উনি এত কাজ জানেন, উনি এত কিছু করেন, তাহলে কেন তিনি সেটা লং টার্ম বেসিস করলেন না? আমার বক্তব্যটা এটা, যে কেন তিনি করলেন না। আর তিনি তো একেবারে অথর্ব হয়ে যায়নি বাবা, যে বাবা করতে পারবে না। এবং বিজনেস বাড়িতে বসে লোক দিয়ে করানোই যেতে পারতো। উনি যেরকম বলছেন ওনার যে বিজনেস এত ভালো চলছে, তা লোক দিয়ে উনি করাতেই পারতেন, তাই না? তারপরে হচ্ছে উনি লোক দিয়ে হচ্ছে তোমার করতে পারতো, মানে ডিসপেন্সারি করে সেটাও তো ইনকাম করতে পারতো, বাট উনি কিছুই করেনি। এবং আমরা এটাও শুনেছি যে কচিকোকার মা বাড়ি থেকে ওনাকে রীতিমতো জিনিসপত্র পাঠানো হতো, মানে সংসার চালানোর জন্য। তাহলে তুই বল,
তাহলে আমার সেই শিক্ষার কি প্রয়োজন বা আমার সেই কাজ জানার কি প্রয়োজন, যেখানে আমি সমস্ত কিছু জানার পরেও আমার শ্বশুরবাড়ি থেকে খাবার পাঠালে, মানে জিনিসপত্র পাঠালে আমাদের বাড়িতে রান্না হবে, ঠিক আছে, আর আমি বাইরে থেকে ইনকাম করে আনতে পারবো না। একটা সময় করেছি কিন্তু তারপরে আর করছি না, এবং সেক্ষেত্রে আমার ছেলের বার্ডেন্স হয়ে যাচ্ছে, অনেকটাই বার্ডেন্স হয়ে যাচ্ছে। তো আমি যদি নিজের ইনকামটাও বাইরে থেকে করে নিয়ে আসতাম, অসুবিধা কি? আর তারপরে যে এতটা জুয়েল, যে এই ভদ্রলোক এতটা জুয়েল, এত কর্মক্ষমতা, এত দক্ষতা, এত এডুকেশান, সমস্ত কিছু যদি বুঝলাম, তাহলে তার প্রথম ক্রাইটেরিয়া কী ছিল? যে ছেলের পড়াশোনাটার দিকটা, ছেলে তো একেবারে মানে 8 পর্যন্ত পড়ার কি কোনো ভ্যালু আছে তুই বল? তাহলে সেই জায়গায় তাকে কি করা উচিত ছিল? এডুকেশান যে করেই হোক তার এডুকেশানটাকে স্ট্রং করা, সেটা করেনি। তাহলে কী লাভ আছে? ছেলেকে এডুকেশান ঠিক মতো দিতে পারেনি, তারপর নিজের যে এডুকেশানগুলো মানে হোল্ড করেছিল সেগুলোকে কাজে লাগাতে পারেনি, তো তাকে গুড ফর নাথিং বলবে না তো কী বলবে? ঠিক আছে, তো আমার যেটা মনে হচ্ছে সেটাই আমি বলেছি। তোরা অনেক কিছু বলতে পারিস, কিন্তু আমি জেনুইনলি যেটা দেখেছি আমি সেটাই বলেছি। তোদের অনেক কিছু সিম্প্যাথি হতে পারে, আমার কোনো সিম্প্যাথি নেই। যেই ভদ্রলোক তার সংসারের জন্য কন্ট্রিবিউট করে না, শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সা নিয়ে তারপরে সে সংসার চালায়, তার প্রতি আমার কোনো ফিলিংস থাকার কথা নয়। প্রথম কারণ সে, আর যাই হোক, প্রথমত তার বউয়ের সঙ্গে ঠিক ব্যবহার করেনি, কারণ তার বইয়ের যে জিনিসগুলো দরকার সেগুলো তো দিতে হতো, তো উনি আগে করেছেন, এখন তো করছেন না, তো ঠিক আছে। তারপরে উনি হচ্ছে ছেলের উপর নির্ভরশীল হয়ে আছে, যেখানে ছেলের এত স্ট্রাগল পিরিয়ড চলছে, ঠিক আছে, এবং ছেলেকেও এডুকেশন দিয়ে সেই রকম উপযুক্ত করেনি, যার জন্য তাকে কি করতে হচ্ছে, করে খেতে হয়েছে, কখনো হচ্ছে তোমার সিসিটিভি ওইগুলো করতে হয়েছে, তারপর দিদির ওখানে কাজ করতে হয়েছে, তারপর নিজে চ্যানেল খুলেছে, কিন্তু সেই নিজে চ্যানেল খুলেও সেটা সে কন্টিনিউ করতে পারছে না। তাহলে কোথা থেকে উপযুক্ত করলো? তো যেটা করতে পারেনি, সেটা যেটা যার ফল্ট সেটাকে তুলে ধরতে হবে, ঠিক আছে, হতে পারে। আর আমি এরকম মানে কি বলবো, কমেডি করেই কথাগুলো বলবো, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। 35 মিনিটের ভিডিও হয়ে গেল, আমিও তো দেখছি জিপসি দিদির থেকে কম যায় না রে। তো টাটা, ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, তবে এনজয় পাবে। টাটা।